২রা মে ২০১১ রাত ১টা পাকিস্তানের অ্যাবোটাবাদে দুটো আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার ল্যান্ড করে, যার ব্যাপারে পাকিস্তান আর্মি কোনো কিছু টের পায়নি। কয়েক মুহূর্তের মধ্যেই ওই হেলিকপ্টার দুটো থেকে ২৪ জন কমান্ডো বেরিয়ে আসে, আর ঠিক ৪০ মিনিটের মাথায় তারা ওসামা বিন লাদেনের মাথার ঠিক মাঝখানে গুলি করে আর সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আসার আগে তারা নিজেদের একটা হেলিকপ্টার সেখানে ব্লাস্ট করে দেয়। প্রশ্ন হলো কেন? আর যে লাদেনকে আমেরিকা গত ১০ বছর ধরে খুঁজছিল, সে কেন পাকিস্তানে গা ঢাকা দিয়েছিল? আমেরিকা কিভাবে লাদেনের লোকেশন খুঁজে পেয়েছিল? আর কেন লাদেনকে হত্যার পর তাকে সমুদ্রের মাঝে কবর দেওয়া হয়েছিল? বন্ধুরা, আপনাদের সাথে আমি জিহাদ নয়ন। আজকের এই ভিডিওতে ইতিহাসের সব থেকে ভয়ানক এবং সিক্রেট মিশন নেপচুন স্পিয়ার নিয়ে আলোচনা করব। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে সেই সময় রাত ১১টা বাজে। বিন লাদেনের গোটা পরিবার শুয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের নেভি সিল দলের ২৩ জন সদস্য দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার জন্য তৈরি হচ্ছিলেন। কায়রো নামের একটা কুকুরও সঙ্গে ছিল তাদের। তাকেও নেভি সিল টিমের অন্য সদস্যদের মতোই বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার জালালাবাদ বিমান ঘাঁটি থেকে পূর্ব দিকে পাকিস্তানের সীমানার দিকে রওনা হচ্ছিল। ওই দুটো হেলিকপ্টার থেকে খুব কম মাত্রায় তাপ নির্গত হচ্ছিল, আর ওই দুটোর টেল বা লেজে যে ব্লেড ছিল সেগুলো এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে খুব কম আওয়াজ হয়। পাকিস্তানি রাডার যাতে ওই হেলিকপ্টার দুটোর অবস্থান ধরতে না পারে, সেজন্যই ওই সতর্কতা। ন্যাপ অব দ্য আর্থ ফরমেশনে, অর্থাৎ মাটির থেকে সামান্য কয়েক ফিট ওপর দিয়ে প্রচন্ড গতিতে হেলিকপ্টার দুটো উড়ছিল। ব্ল্যাক হক হেলিকপ্টার দুটো উড়ে যাওয়ার ৪৫ মিনিট পরে ওই রানওয়ে থেকেই আরো ৪টি চিনুক হেলিকপ্টার উড়েছিল। লাদেনের বাড়ি থেকে কিছুটা দূরে ল্যান্ড করলো। উদ্দেশ্য অ্যাকশনে ব্যবহৃত ব্ল্যাক হক হেলিকপ্টার দুটোকে সাপোর্ট দেয়া। এই চিনুক হেলিকপ্টারগুলোর মধ্যে অতিরিক্ত জ্বালানি, অস্ত্র ও খালি আসন রয়েছে। পাকিস্তানে নামার পরেও হেলিকপ্টারগুলোর ইঞ্জিন বন্ধ করা হয়নি, আর অপেক্ষা করার সময়ও সেগুলোর ব্লেডগুলো ঘুরছিল, যাতে প্রয়োজন হওয়ার সঙ্গে সঙ্গেই আবার সেগুলো আকাশে উঠতে পারে। যাই হোক, প্রথম ব্ল্যাক হক হেলিকপ্টারের পাইলট বিন লাদেনের বাসভবনের সামনে অবতরণ করার চেষ্টা করছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন তিনি। হেলিকপ্টারের লেজটা দেয়ালের সঙ্গে ধাক্কা খায় আর ঘুরন্ত ব্লেডটা ভেঙে যায়। তবে কোনো প্রাণহানি হয়নি এখানে। ওদিকে গোটা দৃশ্যটা তখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে দেখছিলেন সবাই। বিন লাদেনের বাসভবনের উপরে ঘুরতে থাকা একটা ড্রোন গোটা ঘটনার ছবি হোয়াইট হাউসে পাঠাচ্ছিল। দ্বিতীয় হেলিকপ্টারটিকে উঠানের বাইরে ক্ষেতের মধ্যে নামানো হলো। উঠানের চারিদিকে নজর রাখার জন্য সিল সদস্যদের একটা ছোট দল দোভাষী আর কায়রো নামের কুকুরটা পাহারায় ছিল। ওদিকে বাড়ির দোতলায় বিন লাদেন তার শোয়ার ঘরে নিরাপত্তা ব্যবস্থারই ফাঁদে পড়ে গিয়েছিলেন। ঘরের ভেতরটা যাতে বাইরে থেকে কোনোভাবেই না দেখা যায়, সেজন্য জানালা ছিল না বললেই চলে। কিন্তু এই ব্যবস্থা করতে গিয়ে বাইরে কি হচ্ছে সেটা তিনি নিজেও দেখতে পেতেন না। সিল টিমের সদস্যরা দোতলায় ওঠার সময়েই লাদেনের ২৩ বছর বয়সী ছেলে খালিদকে দেখতে পায়। সিঁড়িতেই গুলি করে তাকে মেরে ফেলা হয়। লাদেনের শোয়ার ঘরে একটা তাকের উপরে কয়েকটা AK-47 আর মাকারোভ পিস্তল রাখা ছিল, কিন্তু লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করছিলেন যে বাইরে কিসের শোরগোল হচ্ছে। একজন সিল সদস্য তাকে দেখে ফেললেন। সিঁড়ি বেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন। মুহূর্তের মধ্যে লাদেন ঘুরে গিয়েছিলেন, কিন্তু তখনই বড় ভুলটা করে ফেলেন তিনি। লোহার দরজাটা বন্ধ করেননি। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই সিল সদস্য ঘরের মধ্যে ঢুকে পড়েন। তখন লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়েন। আর একজন সিল সদস্য আমালের গোড়ালিতে গুলি করেন। বিন লাদেন কোনো প্রতিরোধ করেননি। একজন সিল সদস্য তার উপরে ডাবল ট্যাপ শুট চালান। বিন লাদেনের বুক আর বাঁ চোখে গুলি লাগে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বিন লাদেনের বাড়িতে অভিযান হোয়াইট হাউসে বসে সরাসরি দেখছিলেন। ওদিকে সিল টিমের একটা গুরুত্বপূর্ণ কাজ তখনও বাকি ছিল। ভেঙে পড়া হেলিকপ্টারটাকে নষ্ট করে দিতে হবে, যাতে পাকিস্তানিরা ওটাতে ব্যবহার করা প্রযুক্তি ধরতে না পারে। একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর মুখোমুখি না হয়ে সুরক্ষিত অবস্থায়
সে দেশের সীমানা পার হওয়াটাও জরুরি। পাকিস্তান অবশ্য দুটো F-16 বিমান পাঠিয়েছিল হেলিকপ্টারগুলোকে ধাওয়া করতে, কিন্তু পাকিস্তানের পাইলটদের রাতে বিমান চালানোর খুব একটা অভ্যেস নেই। লাদেনের মৃতদেহটা হেলিকপ্টারে শুইয়ে রাখা হয়েছিল। একজন সিল সদস্য লাদেনের ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলেন সার্ভারে। চেহারা শনাক্ত করতে পারেন এমন দুজন বিশেষজ্ঞ ওয়াশিংটনে অপেক্ষা করছিলেন। পুরনো ছবির সঙ্গে তারা চেহারাটা মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট ওবামা পরে বলেছিলেন, বিন লাদেনের ঘরে যে সময়টা সিল কমান্ডোরা কাটিয়েছিল ওটাই তার জীবনের দীর্ঘতম 40 মিনিট ছিল। ওসামা বিন লাদেন একজন খাঁটি মুসলমান ছিলেন, তাই তারা তার বডিটাকে ধর্মীয় মতে কবর দেওয়ার কথা ভেবেছিলেন। কবর দেওয়ার জন্য তারা ইসলাম ধর্ম অনুসারে তার দেহটাকে ধুয়ে পরিষ্কার করে সাদা চাদর দিয়ে ইসলাম ধর্ম অনুসারে একজন ইমাম কুরআন পড়ে তার দেহ নর্থ আরাবিয়ান সিতে কবর দিয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, লাদেনকে কেন সমুদ্রের পানিতে কবর দেওয়া হয়েছিল? কারণ আমেরিকাও জানে যে লাদেনকে পৃথিবীর এখনো বহু মানুষ হিরোর চোখে দেখে এবং তাকে সম্মান করে। তাই তার দেহটিকে যদি স্থলভাগে সমাধি দেওয়া হয়, তাহলে হয়তো তার অনুগামীরা সেই সমাধিটিকে তার শেষ স্মৃতি হিসেবে চিহ্নিত করে সম্মান জানাবে। কিন্তু আমেরিকা লাদেনের কোনো চিহ্নই রাখতে চাইছিল না, তাই তারা সমুদ্রে লাদেনকে সমাধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।